যে গেজেট নোটিফিকেশন হয়েছে সেটা আরো অ্যাডভান্স হয়েছে। তো এই হিসাবে নির্বাচন কমিশনের প্রস্তুতি রোডম্যাপ অনুযায়ী সমাপ্ত হবে বলে আমরা বিশ্বাস করি। তাদের সেই পরিকল্পনা ছিল, আছে, সেপ্টেম্বরের মধ্যে তাদের সমস্ত আয়োজন প্রস্তুতি কেনাকাটা সবকিছু সমাপ্ত হবে। এখন আমাদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন সবাই যেটা করে যে সংস্কার, বিচার এবং নির্বাচন এগুলো কি পরস্পর নির্ভরশীল বিষয়? এখানে পরিষ্কারভাবে বলতে গেলে এগুলো মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্সি, কোনটার উপরে কোনোটা নেই। তার মানে এগুলো পরস্পর নির্ভরশীল বিষয় নয়। নির্বাচন অনুষ্ঠানটি নির্বাচনী আইন, নির্বাচনী ব্যবস্থাপনা ইত্যাদির উপর নির্ভরশীল। কিন্তু যেহেতু বর্তমান প্রেক্ষিতে অতীতের অভিজ্ঞতায় একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা একটা চ্যালেঞ্জ, সেই জন্য এই আইন কানুনগুলো ঐক্যমত্য কমিশনের মাধ্যমে যে সংশোধনের প্রস্তাবগুলো গৃহীত হয়েছে সেগুলো অবশ্যই নির্বাচনের আগে বাস্তবায়ন হওয়া দরকার। যেগুলো প্রতিনিয়ত হচ্ছে তার মধ্যে আরপিও একটি প্রধান আইন, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার, যেটা আমরা জনপ্রতিনিধিত্ব আদেশ বলেই চিনি, এবং আচরণবিধি, এই দুইটা অধ্যাদেশের খসড়া নির্বাচন কমিশন থেকে আইন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে বলে আমরা জানি। সেটা ক্যাবিনেটে উত্থাপিত হওয়ার পরে পাশ হলে সেটা অধ্যাদেশ আকারে জারি হবে। এই দুইটা প্রধানতম আইন এবং অন্যান্য যেগুলো বিধিমালা আছে, নীতিমালা আছে, এগুলোতেও কিছু সংশোধনী আনা হচ্ছে, যোগ্য করা হচ্ছে। এগুলো অবশ্যই করতে হবে। এর বাইরে নির্বাচন কমিশনের সংস্কারের জন্য নির্বাচন অনুষ্ঠানের আগে তেমন কোনো গুরুত্বপূর্ণ আইন কানুনের বিষয় নেই। পরবর্তী সময়ে ঐক্যমতের মাধ্যমে যে সমস্ত সংশোধনী প্রস্তাবগুলো একমত হওয়া গেছে, সংবিধান সহ, নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া সহ, ডিলিমিটেশন আইনের কিছু সংশোধনী প্রস্তাব সহ, সেগুলো সবাই এগ্রিড হয়েছে, এগুলো বাস্তবায়ন হবে। তবে সেগুলোর উপর নির্ভর করে এবারের নির্বাচনটা হচ্ছে না, কারণ এগুলো এখন অলরেডি যে অবস্থায় আছে আর কোনো পরিবর্তনের প্রয়োজন হচ্ছে না। কারণ ডিলিমিটেশন অ্যাক্টে যে পরিবর্তনটা, সংশোধনীটা আনা হয়েছে, যে সংবিধানে নির্দিষ্ট অনুচ্ছেদে যে প্রতি 10 বছর পর অথবা আদমশুমারির পর, বুঝতে পারি যে আর্লিয়ার বলা আছে, মানে 10 বছর ন্যূনতম থাকতে হবে। কোনো সময় হয়তো 10 বছরের পরেও আদমশুমারি হতে পারে, সেজন্য ন্যূনতম সময় নির্বাচনী এলাকা, সংসদীয় এলাকা ডিলিমিটেশনটা পুনরায় বিবেচনা করা হবে। এটা অবশ্যই বেসড অন দি নাম্বার অফ ভোটার্স অথবা জনসংখ্যার ভিত্তিতে প্রশাসনিক অখণ্ডতা, যোগাযোগ ব্যবস্থা করা হয়। বলা হয়েছে এখানে একটা বিশেষজ্ঞ কমিটি নিয়োগ করা হবে সাময়িক সময়ের জন্য। এটা কনস্টিটিউশনে থাকবে, এটা আমরা সবাই পেয়েছি। এটা এখন ডিলিমিটেশন যেহেতু হয়ে গেছে, এইবার সেই আইনটা এইবার লাগছে না, এবং সেই সাংবিধানিক সংশোধনের সাথে সামঞ্জস্য রেখে ডিলিমিটেশন আইন যেটা আছে, সীমানা নির্ধারণী আইন, সেটা সেকশন 8 এর পরে আর একটা বিধান এভাবে সংযুক্ত করা হবে, যাতে প্রতি 10 বছর পর অথবা আদমশুমারির পরে মিনিমাম যেটা 10 ইয়ার্স, এই বিশেষজ্ঞ কমিটি নিয়োগ করা হবে নির্বাচন কমিশনের সহায়তার জন্য, এবং তাদের পরামর্শ মতে ডিলিমিটেশন হবে। এগুলো এইবার আর লাগছে না। এইবারের জন্য আমরা সাময়িকভাবে পরামর্শ দিয়েছিলাম যে বিশেষজ্ঞদের নিয়োগ করা হোক সাময়িকভাবে, সেটা করেছে ইলেকশন কমিশন, তাদের পরামর্শে হয়েছে। দ্বিতীয় হচ্ছে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত যাতে নির্বাহী বিভাগের প্রভাব মুক্ত থাকে, সেই জন্য
প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং বিচার বিভাগের একজন প্রতিনিধি সহ আরো দুইজন আছে, ডেপুটি স্পিকার, একজন বিরোধী দলের একজন প্রতিনিধি সহ। এখানে রেশিওটা এমনভাবে করা হয়েছে যে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং বিচার বিভাগের একজন প্রতিনিধি, যিনি চিফ জাস্টিস কর্তৃক নিয়ে দিতে হবে। এই বডিটা সর্বসম্মতভাবে নির্বাচন কমিশন সিলেকশন করবে। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগের জন্য সেক্রেটারি ফাংশনটা দিবে স্পিকার, তিনিও সদস্য, একজন ডেপুটি স্পিকার, বিরোধী দল থাকবেন। 5 সদস্য আমার যতটুকু মনে আছে এই সাংসদিক দায়িত্ব যখন পালন করবে সারা দেশ থেকে যথাযথ নির্ধারিত আইনের মতো কমিশন থাকবে, তারা নির্বাচন কমিশন নিয়োগের জন্য নাম আহ্বান করবেন অথবা সহযোগীর নাম দিতে পারবেন। সেগুলো স্ক্রুটিনি হবে করে সেই নিয়োগ কমিটির কাছে সেটা প্লেস করা হবে। নিয়োগ কমিটি নিজস্ব উদ্যোগে নাম প্রেসক্রাইব করতে পারবেন, তার মধ্য দিয়ে স্বাধীনভাবে নির্বাচন কমিশন নিয়োগ করবে। আমাদের নির্বাচন অনুষ্ঠানের জন্য যদি আমরা প্রকৃত স্বাধীন নির্বাচন কমিশন নিয়োগ করতে পারি এবং সেটার বিধানটা সংবিধানে থাকে, তার অনুকূলে আইন থাকে, তাহলে এটা হবে প্রথম পর্যায়ে বাংলাদেশে যে স্বাধীনভাবে, সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য। দ্বিতীয় হচ্ছে আইন কানুনগুলো, আরপিও, আচরণবিধি, অন্যান্য বিধিমালা যেগুলো আছে, 17-18টা আইন আছে, আইন বিধি সহ সবকিছু নির্বাচন কমিশনের জন্য। এর বাইরে সাংবিধানিক প্রভিশন গুলো আছে, এগুলো সবকিছুই নির্বাচন কমিশনের জন্য একটা আইনি একটা রক্ষা কবচ, যে নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন অনুষ্ঠান করতে পারবে এবং সরকার সহ অন্যান্য সমস্ত রাষ্ট্রীয় সংস্থা নির্বাচন কমিশনকে সহায়তা করতে পারবে। সেকেন্ড হচ্ছে নির্বাহী বিভাগের যে হস্তক্ষেপ অতীতে ছিল, সেটা থেকে মুক্ত হওয়ার জন্য কেয়ারটেকার সরকারের বিধান, যেটা সমগ্র জাতি একমত, এবং এই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের জন্য দীর্ঘ 16-17 বছরের যে সংগ্রাম, সেটা এই জাতিতে এখনো দ্বিমত নেই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করার বিষয়। সেটা এখনই বহাল হয়েছে আমি বলবো না। জাতীয় সংসদ গঠিত হলে লেজিসলেচার স্বাধীনভাবে কেয়ারটেকার সরকারের বিধানাবলী সংশোধন করবে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এবং ব্যাপক আলাপ আলোচনার মধ্য দিয়ে। অতীতে যে বিধানগুলো আছে সেই বিধানের মধ্যেও কিছু কিছু বিষয়ে আমরা সংসদে জানার বিষয়ে একমত হয়েছে, যেমন জুডিশিয়ারি নির্ভর তত্ত্বাবধায়ক কমিশন থাকা ঠিক হবে না, তার বাইরেও কি কি বিধান আনা যায় সেগুলোর বিষয়ে একটা একমত হওয়া গিয়েছে। কিন্তু পূর্ণাঙ্গভাবে এখন সব বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিধানাবলী কিভাবে সংশোধিত হবে সে বিষয়ে পূর্ণাঙ্গভাবে একমত হওয়া যায়নি। কিছু বিষয়ে জাতীয় সংসদের বিবেচনার জন্য আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। এটা এই জন্যই বললাম, যদি কেয়ারটেকার সরকার ইন প্লেস হয়, প্রকৃত স্বাধীন নির্বাচন কমিশন হয় এবং ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওরড হয়, ফ্রিডম অফ প্রেস এখন যেভাবে স্বাধীনতা প্রাপ্ত হয়েছে এটা যদি বহাল থাকে, তাহলে এই চারটাই সুষ্ঠু স্বাধীন নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য এবং গণতন্ত্রের জন্য রক্ষা কবচ হবে। চাইলেও কোন পার্লামেন্ট আচরণ করতে পারবে না এবং চাইলেও সেরকম কোন পার্লামেন্ট গঠিত হবে না এই প্রক্রিয়ার মধ্য দিয়ে। যদি ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, ফ্রিডম অফ প্রেস, প্রকৃত নির্বাচন, স্বাধীন নির্বাচন কমিশন এবং কেয়ারটেকার সরকার, এই চারটা প্রতিষ্ঠিত, যেটা প্রায় আমরা কাছাকাছি এসে গিয়েছি প্রতিষ্ঠা। কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনের যে সংস্কারগুলো সংশোধনের কথা বললাম, সেটা সবাই একমত হয়েছে, এই বিষয়ে কোনো নোট অফ ডিসেন্ট নাই, সবাই একমত হয়েছে। আর থাকলো কেয়ারটেকার বিষয়ে সবাই একমত,
গঠন প্রণালী নিয়ে কিছুটা বিতর্ক আছে, সেটা পরবর্তীতে সমাধান হতে পারে। সব বিষয়ে একমত, শুধু তিনটা গঠন প্রণালীর সিস্টেমের মধ্যে একটি বিষয়ে একটু দ্বিমত আছে, আর ফ্রিডম অফ প্রেস। তো এরপরে নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের কোন রকমের চ্যালেঞ্জ তেমন একটা মোকাবেলা করতে হবে না, কিন্তু বর্তমান সময়ের জন্য চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জটা কি? আমরা এখনো ফেসিবাদ মুক্ত হলেও নিজেদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়ে এখনো ঐকমত্য হয়তো পোষণ করতে পারিনি। সময় আছে, এর ভিতরে আশা করি সবাই আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা সেই ঐকমত্যে পৌঁছাতে পারব। আমরা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব দল একমত, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই, আজ পর্যন্ত নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠান হবে কিনা, এবং বিচারের বিষয়টা এখন আর কেউ বলছে না, কারণ সবাই ইতিমধ্যে বুঝে গিয়েছে। আমরা বলেছি যে বিচার কোনো কন্ডিশনাল বিষয় নয়, বিচারের জন্য কোনো সময় সীমা নির্ধারণ করে দেওয়া যায় না, তাহলে সুতরাং বিচার কার্যক্রম জুডিশিয়ারের মধ্য দিয়ে স্বাধীন জুডিশিয়ারের মাধ্যমে পরিচালিত হবে, এবং যে সরকারি আসুক তাকে সেই বিচার প্রক্রিয়া কন্টিনিউ করতে হবে। এবং ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি যেহেতু প্রায় এনশিওর হয়ে গেছে, আমি বলবো বাকিটাও হয়ে যাবে। সুতরাং সেই বিচারের বিষয়ে রাজনৈতিকভাবে আমরা বক্তব্য দিতে পারি, কিন্তু কোন রকমের কম্পালশন সৃষ্টি করা আমাদের উচিত হবে না। তৃতীয় থাকলো সংস্কার। এই সংস্কারের বিষয়ে আমাদের অনেক রকমের বক্তব্য আছে যে এখনই বাস্তবায়ন করতে হবে এই বাস্তবায়ন যোগ্যগুলো, এই বিষয়ে কারণ দ্বিমত নেই। যেগুলো আশু বাস্তবায়ন যোগ্য, এগুলো ইমিডিয়েটলি এখনই নির্বাহী আদেশ এবং অধ্যাদেশ জারির মধ্য দিয়ে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে সবাই একমত, এখনই করা হচ্ছে। এটা প্রতিনিয়তই হচ্ছে, তবে স্পিড আরো বাড়াতে হবে, এটা সরকারের দায়িত্ব। দ্বিতীয় হচ্ছে যেগুলো আশু বাস্তবায়নযোগ্য নয় কিন্তু এখনই বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে, সেগুলো সরকার নিতে পারে। হয়তো সেগুলো বাস্তবায়ন পূর্ণাঙ্গ এই সরকার যদি করে নাও যেতে পারে, সেটার কন্টিনিউয়েশন থাকবে পরবর্তী সরকারের জন্য। তিন, যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো মানে সংশোধনীগুলো সংবিধান সংক্রান্ত, সেগুলো বাস্তবায়নের জন্য এখন আজকেও একটা মিটিং আছে যে সেটার বৈধ কি প্রক্রিয়া করা যায়, আইনি এবং সাংবিধানিক কি প্রক্রিয়ার মাধ্যমে করলে কোন রকমের প্রশ্ন উত্থাপিত হবে না এবং বাস্তবায়ন হবে। সেই বিষয়টা এখনো ঐকমত্য পৌঁছানো যায়নি, তবে আমি আমাদের দলের পক্ষ থেকে আমরা যে প্রস্তাব দিচ্ছি সেটার পুনরুল্লেখ এখানে করতে চাই। তা হলো সংবিধান সংশোধনী সংক্রান্ত যে কোনো প্রস্তাব অনুমোদন করার বৈধ ফোরাম হচ্ছে জাতীয় সংসদ, কিন্তু আমরা সেই সংবিধান সংশোধনীগুলো কি করব সে বিষয়ে জাতীয় ঐকমত্যে পৌঁছাতে পারি আগে, সেটাই সংস্কার কমিশনের কাজ, সেটাই ঐকমত্য কমিশনের কাজ। এর বাইরে যদি কোনো বৈধ প্রক্রিয়া বৈধ ফোরাম থাকে সে বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে, সেটা আমরা আজকেও আলাপ আলোচনা করবো ঐকমত্য কমিশনে। যদি থাকে যে কোনো বৈধ আইনানুগ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় সেই সংবিধান সংশোধনে যদি কোনো পদ্ধতি বের করা যায় তার সাথেও আমরা একমত, কিন্তু আমরা এমন কোনো উদাহরণ সৃষ্টি করতে দিতে চাই না যেটা জাতির সামনে একটা উদাহরণ হয়ে থাকবে যে এইরকম একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে সংবিধান সংশোধনী হওয়া যায়, যেটা পরে একটু উপযুক্ত আদালতে চ্যালেঞ্জ হবে এবং হয়তো একটা প্রশ্নবিদ্ধ হিসাবে আমরা সেই সিদ্ধান্তকে পাবো, কিন্তু সেটা পরবর্তীতে রেটিফিকেশনের জন্য সমস্যা হবে জাতীয় সংসদে। কারণ সবকিছু জাতীয় সংসদে রেটিফাই হতে হবে, অনুমোদন হতে হবে এন্ড অফ দি ডে। অনেকে উদাহরণ বলেন যে জাস্টিস শাহাবুদ্দিন আমাদের সময় তো সংবিধানে এটা ছিল না যে উনি প্রধান বিচারপতির পদে থেকে তাকে আবার ভাইস প্রেসিডেন্টের পদে নিয়োগ করা যাবে এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হবেন এবং নির্বাচন পরিচালনা করবেন। হ্যাঁ, সেই সময় চিফ জাস্টিস হিসেবে
ওনার কাছে যদি রেফারেন্স হিসেবে রাষ্ট্রপতি কিছু পাঠাতেন আর্টিকেল 106 হিসাবে, তাহলে উনি নিজে চিফ জাস্টিস হিসাবে সেই রেফারেন্সের জবাব দিলে এটা ক্ল্যাশ অফ ইন্টারেস্ট হতে পারত, যেহেতু নিজেই আবার সেই পোস্টে যাবেন। সেটা হয়তো বা অ্যাভয়েড করা হয়েছে, আমি হয়তো বা বলছি, অথবা সারা জাতি যেহেতু সেই বিষয়ে ঐকমত্য ছিল যে ওনাকে আবার চিফ জাস্টিস হিসেবে ফিরিয়ে আনা হবে, সেই কমিটমেন্ট জাতি করে রেখেছে। কিভাবে রেখেছে? একাদশ সংশোধনের মাধ্যমে পার্লামেন্টের সব পার্টি ঐকমত্যের ভিত্তিতে সেই সংশোধনী পাশ করে সুপ্রিম কোর্টের এখানে জাস্টিস সাহেব আছেন, উনি জানবেন যে একটা ছুটির মঞ্জুরির একটা বিষয় আইন আছে খুব সম্ভবত, সেটা এসছে ওই সংশোধনের লাস্ট প্যারাতে সেটা লেখা আছে 33টার একটা সংশোধনী, সেটা অনুমোদন করে জাতীয় সংসদ তাকে সেই লেজিটিমেসিটা দিয়েছে এবং সেই 3 জোটের রূপরেখা অনুসারে সেটা কমিটমেন্ট ছিল। আজ পর্যন্ত আমি অবশ্য 3 জোটের রূপরেখার কোনো লিখিত ডকুমেন্ট এখনো দেখিনি, যেটা নিয়ে অনেকে অনেক কথা বলেন। তার মধ্যে আরেকটা ছিল যে সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তন করতে হবে, সেটা জাতীয় সংসদে সবার ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হয়েছে। একজন বললেন যে টেলিভিশনের স্বায়ত্তশাসনের কথা বলা হয়েছে, বিএনপি নাকি রাখে নাই, কিন্তু বিএনপি টেলিভিশনের স্বায়ত্তশাসন তখনকার না দিলেও সমগ্র প্রাইভেট চ্যানেলগুলোর অনুমোদনের মধ্য দিয়ে এই তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এটা গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা করছে। কিন্তু সরকারের হাতে একটা মিডিয়া থাকতে হয় বলে হয়তো সরকার সেটা টেলিভিশনটা রেখেছে। কিন্তু আমি প্রশ্ন করি, আজ পর্যন্ত এখন নিরপেক্ষ সরকার আছে তো, তারাও তো এটা করছে না, কারণ এটা প্রয়োজন নাই। কারণ এতগুলো মুক্ত গণমাধ্যম হয়েছে, তো সরকারের নিয়ন্ত্রণে যেমন একটা রেলওয়ে থাকে সেরকম একটা গণমাধ্যম থাকার দরকার বলে তারা রেখেছে। আপনি চাইলে এটা দেখবেন, না হলে দেখবেন না। বিটিভির দশা এখন কিরকম জানি না, হয়তো কিছুটা উন্নতি হতেও পারে। এইগুলো হচ্ছে প্রতিশ্রুতির বিষয়। কিন্তু আমি কোন প্রসঙ্গ থেকে কোন প্রসঙ্গে বেশি আসলাম আমার এখন আগে প্রসঙ্গটা মনে নাই। এখন যদি সংবিধান সংশোধনে যে প্রসঙ্গটা বলতেছিলাম সেটা বলে যে এখনই বাস্তবায়ন হতে হবে, সেটার কোন পদ্ধতি আছে কিনা আমার জানা নেই। কিন্তু সংবিধানের সংশোধন বিষয়ে আমরা একমত হতে পারি এবং সেটা বাস্তবায়নের জন্য সেই কমিটমেন্টটা যাতে আমরা দৃঢ় করতে পারি, সেজন্য কোনো পদ্ধতি থাকতে পারে। কিন্তু আজকে যদি সেই 19টা বা 20টা বিষয়ে যেগুলো সংবিধান সংশোধনের সংক্রান্ত সেই বিষয়ে কার্যকর হয়ে গেছে বলে যদি ধরে নেওয়া হয় সেরকম কোন ডকুমেন্টে, সেই ডকুমেন্টটা নিয়ে যদি তারপর দিন যে কোনো সিটিজেন কোর্টে যায়, সিটিজেন যদি জিজ্ঞেস করে বাংলাদেশের সংবিধান কয়টা, তখন কোর্ট বলবে যে এটা সংবিধান সংশোধনী কে করলো, কোন ফোরাম করলো, কার এই এখতিয়ার আছে, জিজ্ঞেস করবো। তাহলে আমরা কোন সংবিধান নিয়ে বর্তমানে বিচার কার্য করছি? আমাদের এই বিদ্যমান সংবিধান কি বাতিল করা হয়েছে বা স্থগিত করা হয়েছে? হয়নি। তো সুতরাং কন্ট্রাডিক্টরি এরকম কোন বিষয়ে যাওয়া যাবে না, ক্ল্যাশ করা যাবে না। এরপর জিজ্ঞেস করছে যে প্রতিশ্রুতি যে বাস্তবায়ন হবে তার গ্যারান্টি কি? প্রতিশ্রুতি যে বাস্তবায়ন হবে না সেটা কে লিখে দিয়েছে? প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্যই এই বাংলাদেশের ইতিহাসে প্রথমবার সমগ্র পলিটিক্যাল পার্টিগুলো, শুধু বেশিরভাগ সরকার, জনগণ সবাই মাসের পর মাস পরিশ্রম করতে করতে এখন 1 বছর পার হয়ে গেছে এই ডকুমেন্টটা প্রণয়ন করছে। সেটা সমগ্র জাতি দেখেছে, ওপেন এয়ার ব্রডকাস্ট হয়েছে। আমরা আমাদের প্রস্তাব দিয়েছি, প্রত্যেক পার্টি প্রস্তাব দিয়েছে, বহু সংস্কার কমিশন বিস্তায় বিস্তায় কাগজ আমরা পেয়েছি, আমরাও পেয়েছি। এগুলো ফ্রেম হচ্ছে একটা ঐকমত্য কমিশনের মধ্য দিয়ে ফাইনালি, এবং সেটা এমবডিড হচ্ছে, সেটা সমগ্র জাতি দেখবে। এই প্রতিশ্রুতিগুলো যদি সিগনেচার হয় এবং সেটা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হয়, জাতির সামনে সেটা একটা ডকুমেন্ট হিসেবে থাকবে এবং সারা পৃথিবী দেখবে, সেটা ওয়েবসাইটে যাবে, এই ডকুমেন্টটা আর্কাইভে থাকবে। এই ডকুমেন্টটা বাস্তবায়ন না করে কোন পলিটিক্যাল পার্টি বাংলাদেশে রাজনীতি করতে পারবে আমি বিশ্বাস করি না। আর তাছাড়া অনেকে বলে যে আপনারা বাস্তবায়ন করবেন, তা আমি বলি যে বিএনপি যে সরকার গঠন করবে এটা কেউ শপথ করে বলেছে? তা আমাদেরকে কেন দায়ী করে? আমি বলবো যারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন, সরকারটা ওইভাবে হওয়া উচিত
যারা জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করবেন সামনে, তারাই সবাই মোরালি অব্লিগেটেড থাকবে এটা বাস্তবায়নের জন্য এই সনদের মধ্যে দিয়ে। দ্বিতীয় প্রশ্ন, আমরা বিএনপি পক্ষ থেকে বলতে পারি, আমরা 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি এই সরকার গঠিত হওয়ার আরো 1.5 বছর আগে, এবং সরকারের যে গৃহীত এখন ঐকমত্য কমিশনের মাধ্যমে সরকারের ঐকমত্য কমিশনের মাধ্যমে যে আমরা যে সংস্কার প্রস্তাবগুলো গ্রহণ করছি, তার অধিকাংশই, আমি 100% বলবো না, এই 31 দফার অন্তর্ভুক্ত। কিছু কিছু নতুন প্রস্তাব আছে, কিন্তু 31 দফাতে আরো কিছু সংস্কার আছে প্রস্তাব, যেগুলো আমাদেরকে করতে হবে যদি আমরা জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয়, সেগুলো এই সংস্কারের বাইরে। তো সুতরাং মোট আমি সংস্কার প্রস্তাবের ছোটখাটো সব সহ দেখেছিলাম 826টা সংস্কার, তার মধ্যে মাত্র 51টা বাদে বাকি সব সংস্কার প্রস্তাব আমরা একমত হয়েছি। 115টা সংস্কার প্রস্তাবের মধ্যে আমরা ভিন্ন মত অথবা মন্তব্য সহ একমত হয়েছি। এগুলো এখানে এর বাইরে হচ্ছে 19টা সংবিধান সংক্রান্ত মৌলিক সংস্কার হিসেবে চিহ্নিত করেছে, এগুলো এর বাইরে। তো সুতরাং আমাদেরকে কেউ না চাইলেও এই সংস্কারগুলো বাস্তবায়ন করতেই হবে আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট হিসাবে, কারণ আমরা এই 31 দফার সংস্কার প্রস্তাবগুলো বাংলাদেশের প্রত্যেক মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দিয়েছি, এটা আমাদের রাজনৈতিক প্রতিশ্রুতি, এবং সংস্কারের মধ্য দিয়ে একটা নতুন গণতান্ত্রিক শক্তিশালী বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণ করাই আমাদের প্রতিশ্রুতি। ইনশাআল্লাহ সেই চ্যালেঞ্জটা অতি অবশ্যই আমাদের সামনে আছে, এবং আমি আশাও করি, বিশ্বাসও করি, হয়তো আজকের আলোচনার মধ্য দিয়ে ঐকমত্য কমিশনে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো মৌলিক সংস্কারগুলোর বিষয়ে। যদি কিছু ভিন্নমত থাকেও সেই বিষয়ে আমার মনে হয় রিজনেবলি যদি কোনো যুক্তি থাকে সেটা জাতি বিবেচনা করবে। তবে গণতন্ত্রের সঙ্গে হচ্ছে যে আমরা হয়তো সর্ববিষয়ে সবাই একমত নাও হতে পারি, কিন্তু এন্ড অফ দি ডে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা এক জায়গায় উপনীত হতে পারবো, এই বিশ্বাস আমার আছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি যেহেতু আমার ঐকমত্য কমিশনে অ্যাটেন্ড করতে হবে, সেই জন্য আপনাদের